আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমার এই মুহূর্তে মনে পড়ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই কথাটি, যে ভারত বাংলাদেশ সম্পর্ক তিনি ভালো চান না। ভালো এই কারণে চান না যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের তারা পুশব্যাক করতে পারেন না, আর এই জন্যই তিনি সম্পর্ক খারাপ চান। ভারত বাংলাদেশ সম্পর্ক আপনারা বুঝতেই পারছেন, অনুভব করুন, তাহলেই বুঝবেন যে সম্পর্ক তো খারাপ। ইউনূসের আমলে খারাপ, তারেকের আমলে ভারত সরকার সম্পর্কটা উষ্ণ করতে চেয়েছে, একান্ত আগ্রহ দেখিয়েছে, কিন্তু তারেকের পক্ষ থেকে কোনো আগ্রহ নেই। সে জায়গায় নিঃসন্দেহে সম্পর্ক খারাপ। আর এই সম্পর্ক খারাপের জায়গায় আজকে একটা নতুন খবর। পশ্চিমবঙ্গ সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে এক বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এখন প্রশ্ন আসছে, পশ্চিমবঙ্গে কি তবে শুরু হয়ে গেল এক বিশাল ঐতিহাসিক ও রাজনৈতিক রদবদল? কথিত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে এবার চূড়ান্ত এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণ করল নবগঠিত বিজেপি সরকার। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, হ্যাঁ, এই তিন শব্দের এক মারাত্মক রণকৌশল নিয়ে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথিত বাংলাদেশি অভিবাসীদের পশ্চিমবঙ্গ থেকে বিতাড়নের প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু পুরোদমে শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে কার্যকর করা হয়েছে সম্পূর্ণ নতুন আইন। ঠিক কী ঘটতে চলেছে রাজ্যে, কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে। উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে গতকাল বুধবার রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় রাজ্যের নতুন নীতি ঘোষণা করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা নাগরিকত্ব সংশোধন আইনের বা সিএ এর অন্তর্ভুক্ত নন তাদের সরাসরি গ্রেপ্তার করা হবে। শুধু গ্রেপ্তার করায় নয়, গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের হাতে। কিন্তু এই সিদ্ধান্তের ভিত্তি কি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর পেছনে ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে 2025 সালের 25শে মে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছিল। কি ছিল সেই নির্দেশিকায়? সেখানে স্পষ্ট বলা হয়েছিল, কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দিতে হবে। শুভেন্দু অধিকারী পূর্বতন সরকারকে নিশানা করে বলেন, আমাদের আগের সরকার একদিকে শরণার্থীদের সিএএ বা সুরক্ষা দেওয়ার বিরোধিতা করেছে, আর অন্যদিকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনকে রাজ্যের কাজে লাগায়নি। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই কিন্তু বিজেপি সরকার ওই আইন পুরোপুরি কার্যকর করলো। শুভেন্দু অধিকারী মসনদে বসার 10 দিনের মধ্যেই বলা যায় এই আইন কার্যকর করার নির্দেশ দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তাহলে কারা আইনি সুরক্ষা পাবেন আর কারা পাবেন না? এই বিষয়টিও সাংবাদিক বৈঠকে অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ব্যাখ্যা করে বলেন, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবঙ্গে এসেছেন তাদের পুলিশ কোনো হেনস্থা করতে পারবে না বা আটক করতে পারবে না। অর্থাৎ এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আসা শরণার্থীরা আইনি সুরক্ষা পাচ্ছেন। সময়টা খেয়াল করুন, তারিখটা খেয়াল করুন, 2024 সালের 31শে ডিসেম্বর। এখানে কি বাংলাদেশি রাজনৈতিক হানাহানির একটা প্রেক্ষাপট আছে, যোগ আছে? 2024-এর 5 অগাস্ট কিন্তু বাংলাদেশে একটা ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতার পরিবর্তন হয়, পট পরিবর্তন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে বহু মানুষ বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে মুসলিম সম্প্রদায় পর্যন্ত ভারতে ভিসা পাসপোর্ট ছাড়া আশ্রয় নিয়েছেন।
এবং তাদের জন্য কি সুরক্ষা দেওয়ার জন্যই কি শুভেন্দু অধিকারী এটি বললেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা শরণার্থী হিসেবে এসছেন তারা সুরক্ষা পাবেন, এর পরে পাবেন না? হয়তো এমনটা থাকতে পারে। তবে এই 24-এর 31শে ডিসেম্বরের পরে পশ্চিমবঙ্গে যাওয়াদের নিয়েই কি কড়াকড়িটা শুরু হচ্ছে? শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যারা এই সিএ এর অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণ অবৈধ অভিবাসী, আর এই অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের অবস্থান হবে জিরো টলারেন্স। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। এর পরের প্রক্রিয়াটি আরও বড়। বিএসএফ এর হাতে তুলে দেওয়ার পর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বিতাড়নের ব্যবস্থা করা হবে। আর এই পুরো প্রক্রিয়াটিকে মুখ্যমন্ত্রী 3টি শব্দে প্রকাশ করেছেন: ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। অর্থাৎ প্রথমে চিহ্নিতকরণ, তারপর তালিকা থেকে বাদ দেওয়া এবং সবশেষে নিজ দেশে ফেরত পাঠানো। দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে সীমান্ত সংলগ্ন সমস্ত থানায় এই আইন অবিলম্বে কার্যকর করা হলো। আর এই বিশাল দায়িত্ব সুচারুভাবে পালন করতে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অভিযানের পেছনে রয়েছে এক বড়সড় কৌশলগত প্রস্তুতি। গতকাল বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আর এই দিনই এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে বিএসএফ এর হাতে রাজ্যের 27 কিলোমিটার জমি তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। জমি হস্তান্তরের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বিএসএফ এর সঙ্গে সুদৃঢ় বন্ধন তৈরি করে আমরা রাজ্য এবং দেশকে সুরক্ষিত করব। তিনি আরও জানান যে রাজ্যে বিজেপির সরকার গঠিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফ এর হাতে এই জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছিল। এখানে উল্লেখ্য, সীমান্তের অরক্ষিত অঞ্চলে কাঁটাতারের বেড়া দেবার জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন ছিল দীর্ঘদিনের। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে এই জমি হস্তান্তর এতদিন আটকে রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই বাধা দূর করলো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কিন্তু রাজ্য প্রশাসন আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি। এদিকে রাজ্য জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতা তুঙ্গে। অনেক জায়গা থেকে বাংলাদেশি সন্দেহ করে গ্রেপ্তার করা হচ্ছে অনেক অভিবাসীকে। শুধু কথিত অভিবাসীদেরই নয়, আইনের কোপ পড়ছে তাদের সহায়তাকারীদের ওপরও। এই সমস্ত অভিবাসীদের আশ্রয় দেবার অভিযোগে বাড়ির মালিকদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এই সাঁড়াশি অভিযানের ফলে স্বাভাবিকভাবেই এক মিশ্র ও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাধারণ সংখ্যালঘুদের মধ্যে এক তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠছে যে আতঙ্কের কারণে অনেককেই বাড়ি ছেড়ে দেবার জন্য চাপ দেওয়া হচ্ছে। আইন প্রয়োগের এই ব্যাপক কড়াকড়িতে সীমান্ত জেলাগুলো থেকে শুরু করে কলকাতার আনাচে কানাচে এখন চরম উত্তেজনা। পশ্চিমবঙ্গের বুকে কথিত বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করে বিতরণের এই ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি আগামী দিনের রাজ্যের রাজনীতি এবং সমাজ ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। একদিকে দেশের ও রাজ্যের সুরক্ষার স্বার্থ, অন্যদিকে সাধারণ মানুষের আতঙ্ক। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই যে পশ্চিমবঙ্গে যে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, বাংলাদেশে রোহিঙ্গা ঢল নেমেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এবং আমরা রোহিঙ্গা ভার বহন করছি। এবার পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে অবৈধ অভিবাসী যারা ভারতে গিয়ে বসবাস করে, শ্রমিক মজুর কাজ করে, তারা কিন্তু তাদের একটা ঢল নামতে যাচ্ছে। এই সংখ্যাটি কত লক্ষ সেটি বড় প্রশ্ন। বাংলাদেশ কি তবে চাপে পড়ছে? এই পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যায় বাংলাদেশ ভারত সম্পর্ক, এবং বাংলাদেশ কি পরিমাণ চাপে পড়ে, কি ধরনের চাপে পড়ে, সেটি এখন দেখার বিষয়।
বাংলাদেশ আসলে খুব ভয়ানক সংকটের মধ্যে দিয়ে চারিদিক দিয়ে, এবং সংকট ডেকে আনা হচ্ছে নানাভাবে, এই বর্তমান সংকটও ডেকে আনছে। আমি আবারও আলাপটা শেষ করতে চাই যে হিমন্ত বিশ্ব শর্মার কথা দিয়ে, বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো থাকা উচিত। তাহলে এই যে লাখ লাখ মানুষ, আমার ছোট্ট দেশ, বহু জনসংখ্যা, এই ছোট্ট দেশে কাজ করে হয় না, পেটে ভাত জোগে না, যার কারণে ভারতে গিয়ে তারা কাজ করে। যদিও ও অবৈধভাবে যাওয়াটাকে সমর্থন করি না, কিন্তু কিছু একটা আছে না যে সহনীয় ব্যাপার, যে দেখছি কিন্তু দেখছি না। হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু সেটাই বলতে চেয়েছিলেন যে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু আসছে তারা, আমরা দেখছি না। কিন্তু সম্পর্ক তোমরা খারাপ করবা, আমরা যেটা দেখছি না তখন থেকে দেখা শুরু করবো। অর্থাৎ ভারত এখন দেখা শুরু করেছে, পশ্চিমবঙ্গ দেখা শুরু করেছে, আসাম তো আরও কড়া, সমানে বাংলাদেশে ফেরত পাঠাবে। এতে করে বাংলাদেশের সমাজ ব্যবস্থা আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠবে, যে তাতে কোনো সন্দেহ নাই। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভারতে গরু জবাই নিষিদ্ধ করার যে আইনটি পাশ করা হয়েছিল, এই আইনে মূলত তারা দুইটি প্ল্যান এখানে করে রেখেছিল। প্রথম প্ল্যান ভেস্তে যাওয়ার পরে এবার তারা দ্বিতীয় প্ল্যানে পা দিচ্ছে। এখন প্ল্যান এ কি ছিল আর প্ল্যান বি কি ছিল, এটা একটু বোঝা দরকার। আসেন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে খুব ইন্টারেস্টিং বিষয়। তাদের প্ল্যান এ ছিল যে সেখানে মুসলমানদের গরু কুরবানি করতে দেবে না। এখানে কিন্তু কোনো ধর্মীয় বিষয় জড়িত ছিল না। পরিষ্কার করে শোনেন, ভারতে যে গরু কুরবানি নিষিদ্ধ করা হয়েছে বা গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো ধর্মীয় ব্যাপার নয়। এটা স্রেফ একটা লোক দেখানো ধর্মকে এখানে ব্যবহার করা হয়েছে। ভারতে কি গরু জবাই করা হয় না? শুভেন্দু অধিকারী কি গরুর মাংস খায় না? অবশ্যই খায়। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। শুধু তাই নয়, আপনারা পিলে চমকে যাবার মতো একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। ভারত বর্তমানে পৃথিবীর 4র্থ বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। আশ্চর্য হচ্ছেন? কোন কোন তথ্য বলছে যে 4র্থ নয়, তারা 2য় বৃহত্তম দেশ যারা বিদেশে গরুর মাংস রপ্তানি করে। প্রথম কাতারে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের পরে অনেকেই বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এর পরেই ভারতের অবস্থান। কিন্তু ডেটা কি বলছে? গত 2023 এবং 24 সেশনে ভারত কত কেজি, কত লাখ টন গরুর মাংস রপ্তানি করেছে? 4,20,00,000 টন গরুর মাংস তারা রপ্তানি করেছে, এবং প্রতি বছর এভারেজ তারা এই গো মাংস বাইরে রপ্তানি করে 42,000 কোটি টাকা তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে। চিন্তা করতে পেরেছেন? তাহলে গরু কি সেখানে জবাই হয় না? সেখানে কিন্তু গরু তো আস্তা গরু তো পাঠানো হয় না, গরু জবাই করে সেই গরুর মাংসগুলো প্যাকেটজাত করে তারপরে পাঠানো হয়। তাহলে গরু জবাই সেখানে নিষিদ্ধ হলো কি করে? নিষিদ্ধ নয়। ওই যে বললাম, এটা মূলত ভারত তার প্রথম প্ল্যান ছিল যে মুসলমানদের গরু কুরবানি করতে না দিয়ে এই গরুগুলোকে একটু বড় করতে দিয়ে। অর্থাৎ আপনারা খেয়াল করবেন কিন্তু যে সেখানে যে আইনটি করা হয়েছে, আইনে বলা হয়েছে যে গরু জবাই করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং গরুর বার্থ সার্টিফিকেট অনুযায়ী 14 বছর সেই গরু লালন পালন করতে হবে। বুঝতে পেরেছেন? 14 বছর, মানে একদিকে যেন 2-3 বছরের গরু কেউ জবাই করে কুরবানি করতে না পারে, পাড়ার কসাইয়ের দোকানদাররা যেন গরু জবাই করতে না পারে, যেখানে সেখানে গরু যাতে জবাই না হয়, তারা এই পুরা গরুটা এই যে শর্ত দিয়ে, কঠিন থেকে কঠিনতর শর্ত দিয়ে গরু বড় করবে, বড় করে বড় বড় বিগ বিজনেসম্যানদের কাছে এই গরু বিক্রি করতে সেখানকার খামারিদেরকে তারা বাধ্য করেছে এই আইনের মাধ্যমে। অর্থাৎ খামারিরা আর মুসলমানদের কাছে বা খুচরা পর্যায়ে তারা গরু বিক্রি করবে না। তারা একটা গরু কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ গরু পালা, তো এরকম খরচ করে করে 14 বছর কে খরচ করবে? প্রতি বছর একটা গরুর পিছনে কত খরচ হয় এটা গরু যে পালে সেই বুঝতে পারে। তো এরকম পালতে পালতে ধার দিনা করে আপনি পালবেন। পালার পরে এই গরুটা আপনি বড় বিগ বিজনেসম্যান যারা এই যে গোমাংস রপ্তানি করে তাদের কাছে আপনি বিক্রি করবেন কম দামে।
তুলনামূলক কম দামে। একটা গরু কুরবানির ঈদে যে দামে বিক্রি হয়, ওই বিগ বিগ বিজনেসম্যানদের কাছে গেলে আপনার সেই দাম আপনি পাবেন না। 14 বছর ধরে রাখলে তো ওটা পাবেনই না। তাহলে একদিকে তাদের কৃষকদেরকে, খামারিদেরকে ক্ষতিগ্রস্ত করে তারা এই যে রাষ্ট্র এখানে ফুলে ফেপে বড় হবার জন্য এবং মূলত আন্তর্জাতিক বাজারটা ধরার জন্য, অর্থাৎ তার এখন উদ্দেশ্য সে এখন প্রথম হবে, ব্রাজিলকে টপকে প্রথম পর্যায়ে সে চলে যাবে, এই তার প্ল্যান এ ছিল। তাহলে আইন করে দিলে গরু আর বিক্রি হবে না। সেখানের হিন্দু খামারিরা তারা ধর্মের, যেহেতু এখানে ধর্মকে সামনে আনা হয়েছে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে মানুষের সামনে বল হিসেবে, গুটি হিসেবে দেয়া হয়েছে হিন্দুদের সামনে, ভেবেছিল যে তাহলে হিন্দুরা স্বাভাবিকভাবেই এটা গিলবে। কিন্তু যার পেটে ক্ষুধা সে ধর্মের কাহিনী কতক্ষণ শুনবে? তাহলে তার এই প্ল্যান এটা ভেস্তে গেছে। সেখানে যখনই এই নিয়মটা করা হয়েছে, মুসলমানেরা আর গরু কিনতে যায় নাই। গরু কিনতে না যাওয়ার কারণে হিন্দুরা বিক্ষোভ শুরু করেছে, তাদের মাথায় হাত উঠেছে, কান্নাকাটি করছে, অনেকেই আত্মহত্যা করে ফেলেছে ইতিমধ্যে গরু বিক্রি করতে না পেরে। কারণ এই গরু খুচরা এবং বিভিন্ন মহাজনদের কাছ থেকে, লগ্নিকারী প্রতিষ্ঠানদের কাছ থেকে, ছোট বড় বিভিন্ন মাঝারি বিভিন্ন ধরনের লোন নিয়েছে, লোন নিয়ে গরুর খাবারগুলো কিনেছে। কুরবানির ঈদে গরু বিক্রি হবে, সেই বিক্রির টাকা দিয়ে ঋণ পরিশোধ করবে, আর বাকি লাভের টাকা দিয়ে আবার কিছু গরু কিনবে এবং বাকি সংসার চালাবে। এটা ছিল এখানকার মানুষের নিত্য নৈমিত্তিকর ঘটনা, প্রতিদিন। এইটা বছরের পর বছর ধরে এটা চলে আসছে। কিন্তু এই জায়গায় হিন্দু খামারিদের এই পরিকল্পনায় পেরেক ঠুকে দিয়েছে এই শুভেন্দু আর মোদি। মূলত মোদির প্ল্যান বাস্তবায়ন করেছে শুভেন্দু। এইবার যখন হিন্দুরা প্রচন্ডভাবে খেপে গেছে, খেপে যাওয়ার পরে তো এখন বিপাকে পড়েছে না শুভেন্দু, প্রচন্ড বিপাকে পড়ে গেছে। তাহলে এখন বাধ্য হয়ে তাকে প্ল্যান বিতে যেতে হচ্ছে। আর প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা আরো ভয়াবহ। এখানে সব মিলেই বিপদটা এসে মূলত ওই হিন্দু খামারিদের উপরেই পড়ছে। ভারতের কলকাতার আমার হিন্দু ভাই ও বোনেরা, আপনারা যদি আমার এই ভিডিও শোনেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, ধর্ম এখানে নাথিং। এখানে শুধুমাত্র ধর্ম বিদ্বেষ ছড়িয়ে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজটি করছে। যেমন আমি আরেকটা, ওই ঘটনায় যাওয়ার আগে আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে ভারতে মাইকে আজান দেয়া নিষিদ্ধ করলো, এই আজান দেয়া নিষিদ্ধ করার কারণে ক্ষতিগ্রস্ত কি শুধু মুসলমানরাই হয়েছে, না আপনারাও হয়েছেন? আপনারা হয়েছেন না? কারণ এখানে বলা হয়েছে সাউন্ড পলিউশনের কথা। তো সাউন্ড পলিউশন আজানে যদি হয়, তাহলে এই যে মন্দিরে, গির্জায় যে ঘন্টা ধ্বনিগুলো বাজানো হয়, ঢোল তবলা এগুলো যে বাজানো হয়, সাউন্ড পলিউশন হয় না? তাহলে আপনি সাউন্ড পলিউশনের কথা বলে ওখানে কিন্তু ওই আইনের ভিতরে এইটাও বলে দিতে হয়েছে, তাদের বাধ্য হয়েছে। কারণ আপনি সাম্প্রদায়িক বীজ যখন আপনি আপনার ভিতরে লালন করবেন, তখন মুসলমানদের মসজিদে মাইকে আজান দেয়া শব্দ দূষণ করছে, এটাও নিষিদ্ধ। আবার উচ্চ স্বরে গান বাজনা, ঢোল তবলা এগুলো বাজানোও নিষিদ্ধ। এটা করতে হয়েছে। তাহলে কি হলো? আপনাদের যে ধর্মের প্রধান অনুষঙ্গ ছিল হিন্দু ধর্মের, সেখানে গান বাজনা, ঢোল তবলা, খোল, মৃদঙ্গ এইগুলো বাজানোর যে একটা রেওয়াজ ছিল, এইখানে কিন্তু একটা কড়াকড়ি আরোপ করা হলো। তাহলে মুসলমানদের পাশাপাশি এই প্রভাবটা কিন্তু আপনাদের উপরে যেয়ে পড়লো। আর একটা বিষয় লক্ষ্য করুন, বলা হলো রাস্তায় নামাজ পড়া যাবে না রাস্তা বন্ধ করে। তো রাস্তা বন্ধ করে তো শুধু নামাজ পড়ে না, ওখানে কয়জন মুসলমান আছে? 30 কোটি মুসলমান, 150 কোটির ভিতরে 30 কোটি, 25 কোটি, 26 কোটি যাই বলি, বাকি তো সব হিন্দু। এরা যখন পূজা করে, এই পূজাগুলো তো রাস্তা বন্ধ করেই করতে হয়। রাস্তা প্রচন্ড ভাবে জ্যাম হয়ে যায়, বন্ধ করে দিতে হয়। তাহলে আপনি যখন মুসলমানদের নামাজ রাস্তা বন্ধ করে পড়া নিষিদ্ধ করলেন, একই সাথে আপনাকে এটাও বলতে হয়েছে যে পূজাও, যে কোনো ধর্মীয় উৎসব রাস্তা বন্ধ করে করা যাবে না। তার মানে আপনার ধর্মীয় উৎসবেও কি পেরেক ঠুকলো না? ঠুকে দিলে কিন্তু আপনিও তো এটা করতে পারবেন না। যাই হোক, এবারে আসেন ওই যে প্ল্যান বিতে তারা যে গেছে, এখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারাই হচ্ছেন। প্ল্যান বি হচ্ছে তারা ভারতে গরু কুরবানি করতে দেবেই না। এখন কি করছে শুভেন্দু অধিকারী? এই ছোট ছোট খামারিদেরকে বা এখানে কিছু ফরিয়া বা দালালদেরকে ঠিক করে দিয়েছে। তারা কি করছে? ওই হিন্দু যারা খামারি আছে, একেবারে প্রান্তিক পর্যায়ের, যারা খুচরা পর্যায়ের 2টা 5টা 10টা গরুর মালিক, এদেরকে একটা দালাল ধরিয়ে দিয়েছে যে ওর কাছে গরুগুলো বিক্রি করে দাও। এখন এই দালাল কি করছে? 20 জন, 30 জন, 50 জনের গরু কিনে তারা রাতের অন্ধকারে এই বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে গরুগুলো বাংলাদেশে পাচার করে দিচ্ছে। দেখুন, একটু দেখাই। বুঝতে পেরেছেন তার প্ল্যান বিটা এটা, যে সেখানে হিন্দুরা, তাদের এটা জানা ছিল যে যখন এটা নিষিদ্ধ করা হবে তাহলে মুসলমানরা গরু কিনবে না। গরু না কিনলে, এখানে তো গরুর ব্যবসা মূলত হিন্দুরাই করে, বেশি গরু পালে হিন্দুরা, তাহলে তারা বিক্ষুব্ধ হবে, তারা গরু বিক্রি করতে পারবে না। এই গরুগুলো কি করব, রাতের অন্ধকারে বাংলাদেশে পুশ করে দেওয়া হবে, বাংলাদেশের ব্যবসায়ীরা এই গরুগুলো কিনবে। এটা ছিল তাদের প্ল্যান বি। এখন আমাদের এখানে একটু করণীয় আছে। বাংলাদেশের যারা আমরা মুসলমান ভাইয়েরা আছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিন্দু ভাইদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা এই যে ভারত থেকে যে গরুগুলো রাতের অন্ধকারে চোরাই পথে আসছে, সরকার এটি ঠেকাতে পারছে না। সীমান্ত রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেন, একটা গরু যেন বাংলাদেশে ঢুকতে না পারে। আমরা বাংলাদেশের যে গরুগুলো আছে এগুলো দিয়েই আমাদের কুরবানি চলবে, কোনো সমস্যা নেই। আরো বরং উদ্বৃত্ত আছে, আপনারা সীমান্তটা বন্ধ করে দিন। সরকারের প্রতি আহ্বান থাকবে, সীমান্ত বন্ধ করে দিন। আর শেষ পর্যায়ে সীমান্ত রক্ষী বাহিনী এবং সরকার কেউই আমাদের আহ্বানে সাড়া দিল না। এখন আমাদের একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? আমরা যারা এই প্রান্তিক পর্যায়ের মানুষ আছি, যারা গরু কিনবো, খুচরা পর্যায়ে কিনে কুরবানি করব, আমরা দেখে দেখে ভারতীয় গরুগুলো কিনবো না, একটা গরু কিনবো না। এতে কি হবে? ওই ভারতীয় হিন্দু ভাইদের উপরে যে অত্যাচার চালানো হচ্ছে, যে তাদের বিপদে ফেলানো হয়েছে, এই বিপদ থেকে তারা রক্ষা পাবে। কারণ কি, ওই যে গরুগুলো আসছে এগুলো কিন্তু নামমাত্র, যে গরুগুলো লাখ টাকার উপরে দাম, সেই গরুগুলো 50,000, 60,000, 70,000, অর্থাৎ যে যে দাম বলছে সেই দামেই তাকে দিয়ে দিচ্ছে। যাদের কিস্তি আছে সামনে, কিস্তি দিতে হবে ঈদের পরেই, তারা তো বাধ্য হয়ে এই গরুগুলো বিক্রি করে দিচ্ছে। সুতরাং বাংলাদেশের মুসলমান ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই গরুগুলো আপনারা কিনবেন না। আপনারা যদি এই গরু না কিনেন তাহলে সেখানে হিন্দু ভাইয়েরা সরকারের প্রতি চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি করলে হিন্দুদের বিরাট একটা বিপদ থেকে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয় এই প্ল্যানটা? এটি কি সঠিক? জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।